আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজ এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায় আর্থিক বিবরণীর 19 নম্বর সৃজনশীল প্রশ্নটি। একটু খেয়াল করে দেখো, আমাদের 19 নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে আসলে কি বলেছে। আমাদের 19 নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে বলেছে ক্রয় ও বিক্রয় 1 লক্ষ টাকা ও 1,77,000 টাকা। এরপরে দেখো আমাদের বলা আছে হচ্ছে দেনাদার 83,000 টাকা। আন্তঃপরিবহন ও বহি পরিবহন। আন্তঃপরিবহন মানে আমার কাছে যেই পরিবহনটা আসতেছে, আন্তঃপরিবহন মানে আমার কাছে যেই পরিবহনটা আসতেছে, আন্তঃপরিবহন আমার কাছে কোন পরিবহনটা আসবে, আমি যেই পণ্যটা ক্রয় করেছিলাম ওই ক্রয়কৃত পণ্যটা আমি পরিবহন করে নিয়ে আসবো। তার মানে আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। আর বলছে হচ্ছে বহি ফেরত। বহি ফেরত মানে কি, আমি বাইরে যেই ফেরতটা পাঠিয়ে দিচ্ছি, মানে আমি বাইরে কোন ফেরতটা পাঠাবো, আমি যেটা ক্রয় করে নিয়ে আসছিলাম। তার মানে আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, বহি ফেরত মানে ক্রয় ফেরত। এরপর দেখো বলা আছে হচ্ছে কি ভাইয়া মূলধন। মূলধন বলা আছে কত টাকা, এই মূলধন বলা আছে হচ্ছে আমার 90,000 টাকা। এরপরে দেওয়া আছে জাহাজ ভাড়া 10,000 টাকা। এরপরে দেখো দেওয়া আছে হচ্ছে ব্যাংক চার্জ 2,000 টাকা, কুড়িন সঞ্চিতি 3500 টাকা। তারপরে হচ্ছে আমার এখানে দেওয়া আছে বাট্টা, বাট্টা দেওয়া আছে 10,500 এবং 14,000। ডেবিট পাশেরটা হচ্ছে বাট্টা প্রদান, ক্রেডিট পাশেরটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। ডেবিট পাশেরটা কি, ডেবিট পাশেরটা হচ্ছে বাট্টা প্রদান আর ক্রেডিট পাশেরটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। এরপরে দেখো ইজারা সম্পত্তি 10 বছরের জন্য কত টাকা, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য 1,20,000 টাকা। অতিরিক্ত মূলধন 1/7/2020 কত টাকা ভাইয়া, 50,000 টাকা। এরপরে হচ্ছে প্রদেয় হিসাব কত টাকা ভাইয়া, 50,000 টাকা। প্রদেয় হিসাব কত টাকা, 50,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের লেনদেনগুলো বলা ছিল, তাই না? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আমাদের ইয়াতে যাই, সমন্বয়ে যাই। সমন্বয়ে কি বলা আছে, সমন্বয়ে আমাদের এখানে বলা আছে সমাপনী মজুদ পণ্যের মূল্য 60,000 টাকা। ভাই তাহলে আমার সমাপনী মজুদ পণ্য কত, আমার সমাপনী মজুদ পণ্য হচ্ছে 60,000 টাকা। এরপরে দেখো ভাই কি বলা আছে, ধারে পণ্য ক্রয়, ধারে ক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ধারে ক্রয়, তাহলে ধারে ক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে এটা ক্রয়ের সাথে একবার হবে, আরেকবার কিসের সাথে হবে ভাইয়া, আরেকবার হবে হচ্ছে আমার প্রদেয় হিসাবের সাথে। ওকে। এরপরে উক্ত বছরে কুড়িনের পরিমাণ, উক্ত বছরে কুড়িনের পরিমাণ কত, 5,000 টাকা। তাহলে এটার কাজ হচ্ছে আমার কুড়িনের সাথে একবার কাজ হবে, দেনাদারের সাথে একবার কাজ হবে। ওকে, এই ছিল আমাদের সমন্বয়গুলো, তাই না? এইটুকু ছিল আমাদের সমন্বয়গুলো। ওকে ফাইন, বুঝলাম এইটুকু। ক নম্বর প্রশ্নে আমরা আসি, বলা হচ্ছে উপযুক্ত তথ্য হতে নিট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। নিট প্রদেয় হিসাব অর্থাৎ আমার নিট পাওনাদারের পরিমাণ বের করা লাগবে। আমার পাওনাদার বা প্রদেয় হিসাবের পরিমাণ দেখো, একদম সবার লাস্টের এন্ট্রিতে বলা ছিল প্রদেয় হিসাব 50,000 টাকা। প্রদেয় হিসাব কত টাকা, 50,000 টাকা। আবারও বলছি, প্রদেয় হিসাব কত টাকা বলা আছে, বলা আছে হচ্ছে 50,000 টাকা। প্রদেয় হিসাব কত টাকা ভাইয়া, প্রদেয় হিসাবের পরিমাণ হচ্ছে আমার 50,000 টাকা। ওকে ফাইন, প্রদেয় হিসাব 50,000 টাকা, আমি বুঝলাম এটা প্রদেয় হিসাব 50,000 টাকা। এরপর একটু এই জায়গায় খেয়াল করে দেখো, প্রদেয় হিসাব 50,000 টাকা, এর পাশাপাশি আমরা কি করছি ভাইয়া, আমরা ধারে পণ্য ক্রয় করছি 5,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে। তাহলে আগে আগে আমার কাছে পাওনাদার বা প্রদেয় হিসাব পাইতো কত, 50,000 টাকা। আমি নতুন করে আবার ধারে বা বাকিতে পণ্য ক্রয় করছি, আমি নতুন করে আবার ধারে বা বাকিতে পণ্য ক্রয় করছি কত টাকার, 5,000 টাকার। তাহলে 50,000 যোগ 5,000 যোগ করলে কত হয়, এই 50,000 আর যোগ 5,000 যোগ করলে আমার এখানে আসবে কত ভাইয়া, এই যোগ করলে আমার এখানে আসে কত, আসে হচ্ছে আমার এখানে 55,000 টাকা। এই 50,000 যোগ 5,000 কত, 55,000 টাকা। তাইলে আমার নিট প্রদেয় হিসাবের পরিমাণ কত টাকা, 55,000 টাকা। নিট প্রদেয় হিসাবের পরিমাণ কত টাকা ভাইয়া, 55,000 টাকা। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? ভাই কথাটা কি বুঝাইতে পারছি কি পারিনি, আমাকে একটু বইল। ক নাম্বারটা আমরা বুঝলাম।
খ নাম্বারটায় আমরা যাই ভাইয়া। এইভাবে আমরা প্রতিটা অঙ্ক সমাধান করব, প্রতিটা আমাদের বইয়ে যতগুলো প্রশ্ন আছে, যতগুলো এমসিকিউ আছে, আমরা সবগুলো প্রশ্ন, সবগুলো সৃজনশীল কিন্তু আমরা এখানে সমাধান করব। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন আমরা দেখব। বলা আছে খ নাম্বার প্রশ্নে, সাপ্লাই এন্টারপ্রাইজের আয় বিবরণী তৈরি করে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। ভাইয়া সোজা কথা, আমাকে কি বের করতে বলছে? মোট মুনাফার পরিমাণ। কি বের করতে বলছে ভাইয়া? মোট মুনাফার পরিমাণ। একটু খেয়াল করে দেখো, মোট মুনাফা, মোট মুনাফা এটা বের করার সূত্রটা কি ভাইয়া? মোট মুনাফা এটা বের করার সূত্রটা কি? মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে বিক্রয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমি নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার কি বের হয়ে যাবে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিতে পারলে আমার আসবে হচ্ছে মোট মুনাফা। আর নিট বিক্রয় কিভাবে বের করে? বিক্রয়, বিক্রয়ের সাথে যোগ করতে হবে যোগ অলিখিত বিক্রয়, বাদ দিতে হবে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা জিনিস যখন আমি যোগ বিয়োগ করে ফেলবো, তখন আমার কি আসবে? তখন আমার আসবে হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ। এই তখন আমাদের কি আসবে ভাইয়া? তখন আমার আসবে হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ। কি আসবে ভাইয়া? নিট বিক্রয়ের পরিমাণ। তাহলে এইখানে আমরা একটু আসি, এইখানে আমরা একটু আসি। দেখো ভাইয়া, বিক্রয়, এই যে লিখলাম বিক্রয়, যেহেতু আমার এই বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো আর কোনো কিছু আমার প্রশ্নে নাই ভাইয়া, যেহেতু বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো আর কোনো কিছু আমার প্রশ্নে নাই, সেটাকে তাহলে আমরা কি করতেছি? যেটা ছিল আমি ওই টাকার অঙ্কটাই এখানে লিখে দিলাম। তাহলে বিক্রয় কত? 1,77,000 টাকা আমার প্রশ্নে ছিল না? হ্যাঁ, 1,77,000, আমি 1,77,000 টাকাই লিখে দিলাম। এখন নিট বিক্রয় থেকে আমার বাদ দিতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। এই নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য সবার আগে দরকার প্রারম্ভিক মজুদ পণ্য। আছে আমার এই প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্য? আমার এই প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ দেওয়া নাই। যদি প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ দেওয়া না থাকে, তাহলে তো আমার আর কিছু করার নাই, আমাকে তার পরবর্তীটা ভাবতে হবে। এর পরবর্তীতে কি? নিট বিক্রিত পণ্যের ব্যয়, এটা বের করার জন্য প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যোগ করতে হবে যোগ নিট ক্রয়। নিট ক্রয় বের করার সূত্র হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ পণ্য উত্তোলন বাদ হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। তাহলে এই কয়েকটা জিনিস আমি যখন বাদ দিয়ে দিব, এই কয়েকটা জিনিস আমি যখন কি করবো ভাইয়া? বাদ দিয়ে দিব, তখন আমার কি চলে আসবে? তখন আমার চলে আসবে হচ্ছে বিক্রিত পণ্যের নিট ক্রয়ের পরিমাণ। তাহলে আমার প্রশ্নে ক্রয় দেওয়া আছে 1,50,000 টাকা যোগ 5,000 টাকা। তাহলে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত, বাদ ক্রয় ফেরত। তাইলে এই যে দেখো, আমার ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত, বাদ দিলে কত আসে ভাইয়া? 1,50,000 সাথে যোগ করব 5,000, 1,55,000। 1,55,000 টাকা থেকে বাদ দিয়ে দিব ফেরত 6,500। তাহলে 6,500 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে তাহলে আমার এখানে থাকে কত ভাইয়া? থাকে হচ্ছে 1,48,000 টাকা। কত টাকা থাকে ভাইয়া? থাকে হচ্ছে 1,48,000 টাকা। কত টাকা? 1,48,000 টাকা। ওকে ফাইন, 1,48,000 টাকা। এটার সাথে যোগ করতে হবে যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই যোগ করতে হবে কি? যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচের পরিমাণ আমি কি করব? এখানে যোগ করে দিব। তাহলে অন্যান্য প্রত্যক্ষ খরচ কি কি আছে? একটা আছে হচ্ছে আমার আন্তঃপরিবহন, এটা একটা প্রত্যক্ষ খরচ। জাহাজ ভাড়া, এটা একটা প্রত্যক্ষ খরচ। আর কোনো প্রত্যক্ষ খরচ আছে? নাই। ওকে, তাহলে এই যে আমরা লিখলাম আন্তঃপরিবহন জাহাজ ভাড়া। এখন তোমাদের একটা সমস্যা হইতে পারে, ভাইয়া আপনি কিভাবে বললেন যে আন্তঃপরিবহন এটা প্রত্যক্ষ খরচ, জাহাজ ভাড়া এটা প্রত্যক্ষ খরচ? দেখো, প্রত্যক্ষ খরচ হচ্ছে 9টা, ক্রয় সহ যদি হিসাব করো, ক্রয়ও একটা প্রত্যক্ষ খরচ, তো ক্রয় সহ চিন্তা করলে প্রত্যক্ষ খরচ হচ্ছে 10টা। এই 10টার লিস্ট আমি বেসিকের তালিকায় দিয়ে রাখছি, জাস্ট তোমার কাজ হবে ওই 10টা এন্ট্রির নাম মুখস্থ রাখা। তাইলে তোমার আর ওই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে কোনটা কোনটা প্রত্যক্ষ খরচ, ওইটা নিয়ে তোমার আর তেমন কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে জাহাজ ভাড়া এইটুকু লিখলাম। তাহলে আমার কাছে প্রারম্ভিক মজুদ পণ্য নাই, না থাকলে নাই। নিট ক্রয়
এরপর হচ্ছে সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করে 1,48,500 1,48,500 যোগ 15,500 যোগ 10,000 যোগ করলে কত আসে 1,74,000। এই 1,74,000 টাকা থেকে আমার বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুদ পণ্য 60,000। বাদ দিলাম সমাপনী মজুদ পণ্য 60,000, থাকে কত 1,14,000 টাকা। এই 1,14,000 টাকার নাম হচ্ছে টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই 1,14,000 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই 1,77,000 টাকা বাদ 1,14,000 টাকা বাদ দাও, তাহলে থাকে কত 63,000 টাকা। তাইলে এই 63,000 টাকার নাম হচ্ছে মোট মুনাফা। এই 63,000 টাকার নাম হচ্ছে মোট মুনাফা। কত টাকা ভাইয়া? এই 63,000 টাকার নাম হচ্ছে মোট মুনাফা। আমার কথাটাকে আমি বুঝাইতে পারতেছি ভাইয়া? তাহলে আমার মোট মুনাফার পরিমাণ বের হয়ে গেল, মোট মুনাফার পরিমাণ বের হয়ে গেল কত টাকা? 63,000 টাকা। ওকে, এরপরে আমরা গ নাম্বার প্রশ্নে যাব। বলা আছে মোট মুনাফা 70,000 টাকা ধরে। ভাইয়া আমি যে এই খ নাম্বার প্রশ্নে মোট মুনাফা বের করলাম 63,000 টাকা, ওরা বলতেছে না ওইটার আর দরকার নাই, যেটা বাইর করছো ওটা খ নাম্বারে শেষ। এখন আমি বলতেছি, প্রশ্নে বলতেছে যে তুমি এখন মোট মুনাফা ধরবা 70,000 টাকা। কত টাকা? 70,000 টাকা। মোট মুনাফা 70,000 টাকা ধরে মুনাফা 70,000 টাকা ধরে তুমি কি করবা? নিট মুনাফা তৈরি করবা। এখন আমরা নিট মুনাফা বের করার সূত্র তুমিও জানো আমিও জানি। মোট মুনাফা বের করার সূত্র তুমিও জানো আমিও জানি। সেটা কি? নিট মুনাফা বের করার সূত্র মোট মুনাফার সাথে যোগ করতে হবে যোগ, মোট মুনাফার সাথে যোগ করতে হবে যোগ, মানে মোট মুনাফার সাথে বাদ দিতে হবে, সরি আগে যোগ করব না, মোট মুনাফার সাথে আগে যোগ বাদ দিব পরিচালন ব্যয়ের পরিমাণ। মোট মুনাফার সাথে আগে বাদ দিব পরিচালন ব্যয়ের পরিমাণ। পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যেটা আসবে, যেই টাকার অঙ্কটা বের হবে, ওইটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। ওইটার নাম কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার থেকে আমি যোগ করব অন্যান্য আয়, বাদ দিব অন্যান্য ব্যয়। তাহলে আমরা আগে যাই, মোট মুনাফা লিখে নেই। মোট মুনাফা লিখে নেই 70,000 টাকা, যেহেতু আমার প্রশ্নে বলেই দিছে মোট মুনাফার পরিমাণ কত। মোট মুনাফার পরিমাণ কত বলা আছে ভাইয়া? মোট মুনাফার পরিমাণ বলা আছে, এই দেখো মোট মুনাফা আমার প্রশ্নে প্রদত্ত বলা আছে কত টাকা? 70,000 টাকা। এই মোট মুনাফা কত টাকা? 70,000 টাকা। ভাইয়া মোট মুনাফা কত টাকা বলা আছে ভাইয়া? মোট মুনাফা বলা আছে 70,000 টাকা। ওকে ফাইন, মোট মুনাফা 70,000 টাকা। বাদ দিতে হবে বাদ পরিচালন ব্যয়। আমরা একটু গিয়ে দেখি পরিচালন ব্যয় কি কি দেওয়া আছে আমার প্রশ্নে। পরিচালন ব্যয় আমার প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেখো ক্রয় বিক্রয় শেষ দেনাদার আন্তঃপরিবহন মূলধন, ব্যাংক চার্জ এটা একটা পরিচালন ব্যয়। ব্যাংক চার্জ এটা একটা পরিচালন ব্যয়, লিখে নিলাম ব্যাংক চার্জ পরিচালন ব্যয়। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে কুরিন সঞ্চিতি। কত টাকা? কুরিন সঞ্চিতি হচ্ছে 3,500। আবার রেওয়া মিলে বলা আছে কুরিনের পরিমাণ 5,000 টাকা। এই যে যখনই কুরিন বলবে, এই যখনই কুরিন বলবে তখনই আমার কি করা লাগবে? তখনই হচ্ছে আমাকে এই লাইনটা মনে রাখা লাগবে। এই যখনই আমার প্রশ্নে কি কুরিন করবে তখনই আমার কি করা লাগবে? এই চারটা লাইন মনে রাখা লাগবে। পুরাতন কুরিন যোগ নতুন কুরিন, যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন দুইটা আমরা পাবো হচ্ছে সমন্বয়ে। নতুন কুরিন, এই নতুন দুইটা কুরিন আমরা পাবো কোথায়? আমরা পাবো হচ্ছে সমন্বয়ের মধ্যে। পুরাতনগুলো আমরা পাবো রেওয়া মিলের মধ্যে। আমার এই প্রশ্নে নতুন কুরিন সঞ্চিতি দেওয়া আছে কত টাকা? 5,000 টাকা। ভাইয়া নতুন কুরিন দেওয়া আছে কত? 5,000। এই যে নতুন কুরিন দেওয়া আছে 5,000 টাকা। পুরাতন কুরিন রেওয়া মিলে দেওয়া আছে কুরিন সঞ্চিতি, এই যে রেওয়া মিলে দেওয়া আছে কুরিন সঞ্চিতি কত টাকা? 3,500 টাকা। এই যে তাহলে আমরা পুরাতন কুরিন লিখি 3,500, বাদ দিতে হবে। এটাতেও কিছু নাই, এটাতেও কিছু নাই। এখন তাহলে তুমি যোগ বিয়োগ করো। এই যোগ বিয়োগ করো, কত আসে ভাইয়া? আসে হচ্ছে এখানে 1,500 টাকা, তাই না? তাহলে আমরা এটাই লিখবো, এটাই আমরা লিখবো, আর কিছু লিখবো না ভাইয়া, এটাই লিখবো। দেখো এই যে নতুন কুরিন বা পুরাতন কুরিন সঞ্চিতি কত টাকা ভাইয়া? 5,000 টাকা মাইনাস 3,500 টাকা করলে কত আসে এখানে? 1,500 টাকা, তাই না? আচ্ছা, এরপর আমরা দেখি তো আর কি কি আছে ভাইয়া।
আর কি কি আছে? বাট্টা, এই যে দেখো বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রদান, বাট্টা প্রদান, বাট্টা প্রদান এটা একটা পরিচালন ব্যয়, বাট্টা প্রদান এটা একটা পরিচালন ব্যয়। তাহলে এই যে আমরা লিখলাম বাট্টা প্রদান কত টাকা? 10,500 টাকা। ওকে, এরপরে কি আর কিছু আছে? এই যে বলছে ইজারা সম্পদ 10 বছরের জন্য। এই যে ইজারা সম্পদ 10 বছর বলছে মানে এই 1,20,000 টাকার ইজারা সম্পত্তি, এটার মেয়াদ হচ্ছে আমার জন্য 10 বছর। একটু খেয়াল করো কি বলছে ভাইয়া? ইজারা সম্পদ, ইজারা সম্পদ কয় বছর? 10 বছর। এই যে ইজারা সম্পদ 10 বছর কত টাকা? 1,20,000 টাকা। ভাইয়া ইজারা সম্পত্তি 10 বছর কত টাকা? 1,20,000 টাকা। তার মানে এই ইজারা সম্পত্তি প্রতি বছর কত টাকা করে? এই প্রতি বছর কত টাকা করে? তাহলে প্রতি বছর কত? এই 1,20,000 টাকা ডিভাইডেড বাই 10, তাহলে কত? 12,000 টাকা। কত টাকা ভাইয়া? 12,000 টাকা। কত টাকা ভাইয়া? 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা, তাই না? তাহলে এই চলতি বছরে আমার ইজারা সম্পত্তির অবচয় কত টাকা? 12,000 টাকা। তাহলে এই যে ইজারা সম্পত্তির তো অবচয় হয় না, ইজারা সম্পত্তির হয় হচ্ছে অবলোপন। অবলোপন কত টাকা ভাইয়া? ইজারা সম্পত্তির অবলোপন 12,000 টাকা। তাহলে যোগ করো ভাইয়া 2,000, 1,500 আর 10,500 আর 12,000, যোগ করলে আসে হচ্ছে 26,000। তাহলে তুমি বাদ দাও 70,000 টাকা থেকে, বাদ দাও 26,000 টাকা, বাদ দাও, তাহলে থাকবে কত? 44,000 টাকা। এই 44,000 টাকার সাথে যোগ করবা যোগ অন্যান্য আয়, বাদ দিবা অন্যান্য ব্যয়। অন্যান্য আয় দেওয়া আছে কত টাকা? বাট্টা 14,000 টাকা অন্যান্য আয়ের পরিমাণ দেওয়া আছে। অন্যান্য আয় দেওয়া আছে কত? 14,000 টাকা, তাই না? তাহলে এই যে অন্যান্য আয়ের পরিমাণ আমরা কি করব? অন্যান্য আয়ের পরিমাণ যোগ করব। যোগ করলাম 14,000 টাকা। 44,000 আর যোগ 14,000 যোগ করলে আসবে কত? 58,000 টাকা। আসবে কত? 58,000 টাকা। যেহেতু এই প্রশ্নে অন্যান্য ব্যয়ের পরিমাণ দেওয়া নাই, এই কারণে আমি অন্যান্য ব্যয়ের পরিমাণটা বাদ দিতে পারতেছি না, অন্যান্য ব্যয়ের পরিমাণটা আমি বাদ দিতে পারতেছি না। তাইলে আমার এখানে নিট মুনাফা আসবে কত? নিট মুনাফা আসবে হচ্ছে 58,000 টাকা। এই নিট মুনাফা আসবে কত? আসবে হচ্ছে আমার এখানে 58,000 টাকা, তাই না? তাহলে দেখো ভাইয়া আমরা কত সুন্দর করে, কত চমৎকার ভাবে কিন্তু প্রতিটা প্রশ্নের সমাধান করছি। এবং এভাবেই তোমরা প্রতিটা প্রশ্নের সমাধান তোমাদের বইয়ের থাকা যে কিউআর কোডগুলো রয়েছে প্রশ্নের উপরে, প্রতিটা প্রশ্নের উপরে একটা করে কিউআর কোড তুমি পাবা। এই কিউআর কোড স্ক্যান করলে তুমি আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবা। যেই প্রশ্নের উপরে কিউআর কোড থাকবে ওই প্রশ্নের ওই কিউআর কোডটা স্ক্যান করলে তোমার সামনে শুধুমাত্র ওই প্রশ্নের উত্তরটাই আসবে। অর্থাৎ এমন না কিউআর কোড স্ক্যান করার পরে তোমাকে খুঁজতে হবে কোন প্রশ্নটার তুমি সমাধানের ভিডিও দেখতে চাও, এরকম কোনো কষ্ট করতে হবে না। তুমি স্ক্যান করো, সাথে সাথে ওই প্রশ্নের উত্তরটা তোমার সামনে চলে আসবে। ওইটার একটা লেকচার ভিডিও বা ভিডিও ক্লাস তোমার সামনে চলে আসবে। এরকম করে আমরা একটা ডিজিটাল বই তৈরি করেছি তোমাদের জন্য, যেটা নাম হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বই। এবং আমি তোমাদেরকে এটা একটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, বাংলাদেশে এর আগে কখনোই এমন কোনো অ্যাকাউন্টিং বই ছিল না। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতেও এরকম কোনো হিসাব বিজ্ঞান বই তোমরা পাবা না এই ইজি অ্যাকাউন্টিং বই ছাড়া, উজ্জ্বল ভাইয়ের অ্যাকাউন্টিং বই ছাড়া, টেকনিক ইজি এডুকেশনের অ্যাকাউন্টিং বই ছাড়া। কারণ আমরা যেভাবে বইটা তৈরি করেছি এইভাবে অন্য কেউ বই বের করা বা বের করার চিন্তা করাটাও তাদের আরো 2, 3, 4, 5 বছরের মতো সময় লেগে যাবে, যেটা আমরা তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এই বইটা নেওয়ার ফলে তোমার কিন্তু আর আলাদা করে বাসায় কোনো টিচারের দরকার পড়বে না, কোনো আলাদা করে কোনো কোর্স করার দরকার পড়বে না। তুমি যখন এই বইটা নিয়ে প্রতিটা প্রশ্ন তুমি ভিডিও ক্লাস দেখে দেখে প্রতিটা প্রশ্ন সমাধান করবে, তখনই তুমি বুঝতে পারবে আসলে এই বইটা তোমার জন্য কেন দরকার ছিল বা এই বইটা আসলে তোমাদের জন্য কেন দরকার। তো যারা যারা বইটা সংগ্রহ করেছো তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।